সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর ওভারহেড চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করব। এছাড়া কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিভাবে, এই সাবজেক্টটাতে A+ পাওয়া যায় বা এই সাবজেক্টটাতে পাশ করা কিভাবে যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ কস্ট অ্যাকাউন্টিং যতটুকু সহজ ততটুকু কঠিন। কস্ট অ্যাকাউন্টে ফেলের পরিমাণ অনেক কম, কিন্তু ভালো রেজাল্টের পরিমাণ ফেলের ভালো রেজাল্টের ফেলের পরিমাণও কম, ভালো রেজাল্টের পরিমাণও কম, গড় নাম্বারের পরিমাণ বেশি। কারণ এখানে কিছু চ্যাপ্টার আছে অনেক ইজি, ওইগুলো দিয়ে টেনে টুনে পাশ করে ফেলা যায়। কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কিছু ডিফিকাল্ট কঠিন চ্যাপ্টার আছে, যেগুলো করা করতে হয় আপনাদের, যেগুলো করতে হয়। এখন করতে গেলে ওই চ্যাপ্টারগুলো যখন আপনি করতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে ভালো কিছু জানতে হবে। আচ্ছা, আপনারা কি স্পষ্ট দেখতে পারতেছেন কিনা বা শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন, যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর যারা আপনার এই ক্লাসটা করতেছেন, শেয়ার মেনশনে থাকতেছে 25% পর্যন্ত ডিসকাউন্ট। 5জন বন্ধুকে মেনশন করবেন এবং আপনার প্রোফাইলে শেয়ার করলেই এই ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। আমি একটু শেয়ার করে দিই যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন, কারণ আমার কাছে পড়া এটাই একটা বড় সুবিধা, যে যে কোনো সময় ক্লাস দেখা যায়। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, তাদের আহ, স- এ, প্রশ্ন কিন্তু থার্ড ইয়ারে বেশ কঠিন হয়। আপনারা সবাই থার্ড ইয়ারে গুরুত্ব দিয়ে পড়বেন। যদি আমার কথা বিলিভ না হয়, আপনারা একটু কষ্ট করবেন, কষ্ট করে 2022 গত বছরের কোয়েশ্চেনটা একটু দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে কস্ট অ্যাকাউন্টিং এর বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের প্রশ্ন কতটুকু কঠিন হয়। অনেকে সেকেন্ড ইয়ারের ক্লাস করেন, করছেন আমার কাছে, দেখছেন পরীক্ষার আগের রাতে অঙ্ক দিয়ে দিছি, পরের দিন সব কমন। কিন্তু বাস্তবে এই থার্ড ইয়ার এরকম হয় না, এরকম অনেক কম হয়। থার্ড ইয়ারে অনেক কিছু জানতে হয়। চলেন আমরা ক্লাস শুরু করে দিই। আপনারা একটু মেসেজ, যারা ভর্তি স্টুডেন্ট তারাও তাদের বন্ধুদের জানাবেন যে এখানে ক্লাসের বিষয়ে। তারা যদি ক্লাসগুলো ভালো লাগে, তাহলে করলো, তাদের উপকার হইলো, তারা বাসায় বসে করে ফেললো, শেষ করে ফেললো। এখন তো সময় কম। যারা লাইভ আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। আমরা আজকে এই কস্ট অ্যাকাউন্টিং বইতে মোট চ্যাপ্টারের সংখ্যা 10টা। 10টা সংখ্যা চ্যাপ্টারে আছে। এর মাঝে ম্যাথ হল ম্যাথ ম্যাথ আছে, 9টা চ্যাপ্টারে ম্যাথ আছে। কিছু চ্যাপ্টারে দুই ধরনের ম্যাথ আছে, যেমন ধরেন চ্যাপ্টার 8-এ দুই ধরনের ম্যাথ আছে। তো সেই হিসাবে, বা প্রসেস কস্টিং এর নিয়ম আছে 4টা, সেই হিসাবে 10টার বেশি নিয়ম শিখতে হয় এই বইটার ক্ষেত্রে। এখন এই চ্যাপ্টারগুলোর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো এবং সহজ, চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 4 ম্যাটেরিয়াল, চ্যাপ্টার 2 যেটা ফ্রিতেই আপনি করতে পারবেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আছে কস্ট শিট। তো এই যে দুইটা চ্যাপ্টার, এটা হলো ফ্রি। আর ম্যাটেরিয়াল গুলো এমনি সহজ পারবেন। এরপর এলোকেশন একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো থেকে সহজ এবং নাম্বার আসে। আরেকটা চ্যাপ্টার আছে প্রসেস কস্টিং, যেটা কঠিন, বাট নাম্বার আসে। এই 4টা চ্যাপ্টার থেকে মোটামুটি একটু আইডিয়া রাখতে পারেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাকি যে চ্যাপ্টার গুলো ধরেন, এই যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, এইগুলো থেকে কোনো কনফার্ম না যে আপনার প্রতি বছর আসবে কি আসবে না, প্রতি বছর আসবে কি আসবে না। এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট, ম্যাটেরিয়াল আর ওভারহেড থেকে দুইটা প্রশ্ন দিয়ে থিওরি টিউরি লিখে পাশ করে ফেলে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, A+ পেতে চায়, তখন প্রসেস কস্টিং করতে হয়, বেশ কঠিন চ্যাপ্টার। এইসব সব চ্যাপ্টার করতে হয়, নাহলে তো আপনার কমন পাইতেছে না সবার অঙ্ক। পাস করার জন্য এইগুলা করলেই চলবে, কিন্তু A+ পাওয়ার জন্য অনেক বেশি করতে হবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ওভারহেড। এই চ্যাপ্টারটা বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি তো আপনাদের বইয়ের A to Z করাই দিব, যাতে প্রশ্ন কঠিন হলে আপনার কমন থাকে, আপনি বলতে না পারেন যে স্যার আপনি প্রশ্নে যেগুলো আসছে সেগুলো আপনি করার নেই, এরকম কথা যাতে কেউ না বলতে পারে। এই জন্য আমি সব করাই দিব। এখন ওভারহেড চ্যাপ্টারটা যদি আপনার পছন্দ না হয়, যে না এখান থেকে তো বড় প্রশ্ন কম আসে, ছোট প্রশ্ন বেশি আসে,
বা আমার এই বছর আসতে নাও পারে, আমি এটা করব না। তাহলে আপনি বাসায় বসে একটু ম্যাটেরিয়াল চ্যাপ্টার দেখে ফেলেন, একটু অ্যালোকেশন চ্যাপ্টারটা একটু দেখে ফেলেন, চ্যাপ্টার ইন্ট্রোডাকশনটা একটু দেখে ফেলেন। এই চ্যাপ্টারগুলো তো ইজি, একা দেখলে পারবেন, দেখে ফেলেন। আর এগুলো আমি হাতে কলমে করাই দেবো, টেনশনের কোনো কারণ নাই। চলেন আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আজকে ওভারহেড করব। ওভারহেডে বেশি না, মাত্র 5-6টা অঙ্ক করলে এই চ্যাপ্টারটার A to Z শেষ হয়ে যায়। চ্যাপ্টার 6 আছে। আমরা ফার্স্টে যেটা করব, ওভারহেড চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব, যেটা পরীক্ষায় অনেকবার আসছে, প্রবলেম 3। এই অঙ্কটা আমি আজকে করাবো। সময় পেলে আরো একটা অঙ্ক করাবো। প্রবলেম 3-এ যে বলতেছে, এ মেশিন কস্ট টাকা 2,50,000 অ্যান্ড ইটস রেসিডুয়াল ভ্যালু at the end of 10 year life is accepted to be 10,000। এটা অর্থ তো সবাই জানেন, যে একটা মেশিন 2.5 লাখ দিয়ে কিনতেছি, 10 বছর পরে পর্যন্ত চলবে। কত দিয়ে কিনতেছি? 2.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি। চলবে কতদিন? 10 বছর। এবং 10 বছর শেষে যখন এটা নষ্ট হয়ে যাবে, চালানো যাবে না, ভগ্নাংশের মূল্য অর্থাৎ ভাঙাই দোকানে বিক্রি করলে 10,000 পাওয়া যাবে। The machine normally operate 2,200 আওয়ার পার ইয়ার। সাধারণত 2200 ঘন্টা এটা চালাই আমরা। সাধারণত 2200 ঘন্টা চালাই। এর মাঝে ইনক্লুড 100 আওয়ার্স রিকোয়ার্ড টু মাইনর রিপেয়ার। ছোটখাটো রিপেয়ার বা মেরামতের কারণে 100 ঘন্টা নষ্ট হয়ে যায়। অ্যান্ড মেনটেনেন্স কস্ট রিলেটেড টু দ্য অপারেশনস অফ দ্য মেশিন আর গিভেন বিলো। এটার, এই মেশিনটা চালানোর জন্য বিভিন্ন ধরনের খরচ হয়, সেই খরচগুলো নিচে দেওয়া হলো। 2200 ঘন্টা চলে। যেমন ধরেন, আমি আরো সহজে বুঝাই, একটা যদি আপনার রিক্সার কথাই ধরেন, একদিনে সে চলে ধরে নেন 100 কিলোমিটার। 100 কিলোমিটার কিন্তু যাত্রী নিয়ে চলে না, দেখা যায় 10-20 কিলোমিটার একা একাও চলে যাত্রী খোঁজার জন্য। এরকম 2200 ঘন্টা তো চলে ইয়েটা। ধরেন একটা প্রাইভেট কার 2200 ঘন্টা চলে, প্রাইভেট কার কিনছেন আপনি। 2200 ঘন্টার মাঝে যখন গাড়িটা নষ্ট হয়ে যায়, মেকারের কাছে নিয়ে যান, সে ঠিকঠাক করে, ঠিকঠাক করে সে একটু চালায় দেখে যে ঠিক আছে কিনা। এইভাবে আপনার দেখা যায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট চালায় বারবার স্টার্ট করে অফ করে দেখে। এতে কিন্তু গাড়ি চলতেছে, কিন্তু এই চলার মধ্যে কিন্তু ভাড়া পাচ্ছে না। সেম জিনিস চল, এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট জিনিস দেখে এই জিনিস নিয়ে বারবার আলোচনা করতেছি। 2200 ঘন্টা সে চলে 1 বছরে, কিন্তু 100 ঘন্টা চলে যায় মেরামতের জন্য। আর এই মেশিনটার এই এই খরচগুলা হয়, কি কি খরচ হয়? ফার্স্টে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, মেরামত খরচ হয় প্রতি মাসে 600। রেন্ট অ্যান্ড রেটস, ভাড়া দিতে হয় প্রতি মাসে 5,200। রেন্ট অ্যান্ড রেটস আর কি, ভাড়া এবং কর। তারপর সুপারভিশন কস্ট পার উইক, প্রতি সপ্তাহে 2,200 টাকা সুপারভিশন, পরিদর্শন। লাইটিং চার্জ পার মান্থ 150, প্রতি সপ্তাহে প্রতি মাসে 150 টাকা লাগে লাইট বাবদ, আলোকসজ্জা। প্ল্যান্ট ইন্স্যুরেন্স ফর ইয়ার, 1 বছরের ইন্স্যুরেন্স খরচ 1500। পরে বলছে আদার্স স্ট্যান্ডিং চার্জ পার ইন্স্যুরেন্স খরচ, বিমা খরচ 1500। আদার স্ট্যান্ডিং চার্জ পার এনাম, অন্যান্য খরচ আছে হলো 3,450 টাকা। তারা বলছে পাওয়ার কনসামশন 5 ইউনিট পার আওয়ার এট দ্য রেট টাকা 3.5। যে পাওয়ার বলতে জ্বালানি, 5 ঘন্টা সময় লাগে সেই 5টা মাল বানাতে, খরচ পড়ে জ্বালানি বাবদ 3 টাকা 25 পয়সা।
এইসব অনেক তথ্য দেওয়া আছে। কম্পিউট দ্য মেশিং আওয়ার রেট ফ্রম দ্য অ্যাবভ পার্টিকুলার, হিসাব করে বের করতে বলছে। 1 ঘন্টা মেশিনটা চললে কত টাকা খরচ পড়ে সেটা হিসাব করে বের করতে বলছে। একেবারে ইজি অঙ্ক। আমাকে একটা ঘর করতে হবে, যেহেতু আমি অ্যাকাউন্টিং অঙ্ক করতেছি। প্রবলেম 3। কস্ট অ্যাকাউন্টিং এর ঘরগুলো এরকম হয়, টাকা অ্যাকাউন্ট টাইটেল এত এরকমই হয় শুধু। এখানে ফার্স্টে আমরা অবচয়টা ধরে নিই, ডিপ্রিসিয়েশন কিভাবে ধরবো? মেশিনটা কিনছি কত দিয়ে? সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। তাহলে কস্ট হলো আমাদের এই মেশিন কিনতে খরচ কত পড়ছে। কস্ট হলো আমাদের, একটু দেখাই দিই আবার, মনে নাই অনেকে, 2.5 লাখ টাকা খরচ পড়ছে, 10,000 টাকা সেলভেজ ভ্যালু। মেয়াদ 10 বছর। যদি 2.5 লক্ষ মাইনাস সেলভেজ ভ্যালু 10,000, 10 বছর ভাগ। এরপরে আমাদের ডিপ্রিসিয়েশনটা দেওয়া ছিল না, আমরা ডিপ্রিসিয়েশনটা বুঝলাম কিভাবে? ডিপ্রিসিয়েশনটা বুঝলাম এই যে এখান থেকে, যখন মেয়াদ দেওয়া থাকবে একটা সম্পদের তখন বুঝে নিতে হবে। আর আমরা 1 বছর অঙ্ক কেন করতেছি? এই মেশিনটা কতদিন চলে 1 বছরের হিসাব দেওয়া আছে, 2200। এই জন্য 1 বছরের অঙ্ক করতেছি। তারপরে আপনারা হিসাবগুলো করবেন, ভুলে না বলবেন। রিপেয়ার পার মান্থ, প্রতি মাসে 600, 12 মাসে অঙ্ক করতেছি, 12 দিয়ে গুণ করবো। রেন্ট পার এনাম 5,200, বার্ষিক ভাড়া। তো এটার জন্য কোনো 12 দিয়ে গুণ করতে পারেন, যা আছে তাই লিখে বলবো। রিপেয়ার, প্রশ্ন দেওয়া আছে 600 গুণ 12 মাসে 7,200 টাকা। রেন্ট, প্রশ্ন দেওয়া আছে 5,200। সুপারভিশন, প্রতি সপ্তাহে 200, 52 সপ্তাহে 1 বছর। যদি না বুঝেন তাহলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিবি ইনশাল্লাহ। 52 সপ্তাহে যদি 1 বছর হয়ে থাকে তাহলে 10,400 টাকা। এরপর সুপারভিশনের পর কি দেওয়া আছে? লাইটিং, প্রতি মাসে, লাইটিং এর প্রতি মাসে 150। সেই হিসাবে লাইটিং এর টাকা আসতেছে 1,800 টাকা। এরপর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স 1,500 টাকা। এগুলো কই পাইতেছি একটু আরেকবার দেখে নিয়ে আসি, কারণ অনেকের কাছে তো শীট নাই। আমার কাছে লেকচার শিট নাই। আপনি কি বুঝতেছেন? না বুঝলে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই। এই যে লাইটিং, সুপারভিশন প্রতি সপ্তাহে 1200, 200, তাহলে 52 সপ্তাহে 1 বছর। রেন্ট পার এনাম বছরে 5,200, এই জন্য 12 দিয়ে গুণ করলাম না। রিপেয়ার মাসে 600, 12 দিয়ে গুণ করলাম। এই তিনটা আরেকবার দেখাচ্ছি। আমি 600-কে 12 দিয়ে গুণ করলাম, এটারে সরাসরি টাকা লিখে ফেললাম, এটাকে 52 দিয়ে গুণ করলাম। কারণটা কি এটা তো বুঝেন আপনারা, না বুঝলে কোশ্চেন করতে পারবেন। কারণটা হলো, একটা হলো বছরে দেওয়া আছে,
এটা মাসে দেওয়া আছে, এটা দেওয়া আছে সপ্তাহে। সুপারভিশন বুঝে না একজন। সুপারভিশনের টাকার অবস্থা, সুপারভিশন কস্ট পার উইক 200, এক সপ্তাহে 200 টাকা খরচ হয়, 52 সপ্তাহে 1 বছর হয়, 52 দিয়ে গুণ করতে হবে। আমরা 1 বছর অঙ্ক করতেছি। কেন 1 বছর অঙ্ক করতেছি? এই যে দেখেন, এখানে দেওয়া আছে যে পার ইয়ার 2200 ঘন্টা কাজ করে। তাই আমাদের এটা করতে হয়েছে। 2200 মধ্যে 100 আমার সময় নষ্ট হয়ে যায়, তাহলে 2100 টাকা। এরপরে লাইটিং চার্জ পার মান্থ হচ্ছে প্রতি মাসে 12 দিয়ে গুণ করতে হবে, এটা সরাসরি আসবে। আদার স্ট্যান্ডার্ড চার্জ পার অ্যানাম, পাওয়ারের খরচটা আলাদা আনতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, যেগুলো লিখলাম এর মাঝে আমরা লিখলাম হলো ইন্স্যুরেন্স লেখা শেষ। আদার চার্জ হলো 3450 টাকা। পাওয়ার, পাওয়ার হলো 2100 ঘন্টা কাজ করে, প্রতি ঘন্টায় 5টা মাল। টাকা আসবে আপনার 34,125 টাকা। সবগুলোকে আমি যোগ করব, সবগুলো আমাকে যোগ করলে এখানে আনসার আসবে কত আসে? 87,600। পাওয়ারটা বুঝেন নাই, বলতেছে পাওয়ারের বিষয়টা একটু বুঝাই দিই। পাওয়ারের হলো 5 ইউনিট প্রতি ঘন্টায় তৈরি করে, সেটার জন্য 3 টাকা 25 পয়সা খরচ পড়ে। @ 3 টাকা 25 পয়সা। অর্থাৎ আমাদের একটা ইউনিট, 5 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টায় 5 ইউনিট, @3.5 পার ইউনিট। অর্থাৎ প্রতিটার জন্য 3 টাকা 25 পয়সা খরচ পড়ে। 5টা ইউনিট বানা হয় 1 ঘন্টায়। তো সেই হিসাবে 5 দিয়ে 3.25 গুণ করলে বের হবে 1 ঘন্টার খরচ। আমরা 2100 ঘন্টার খরচ বের করতেছি, এই জন্য 2100 দিয়ে গুণ করতে হবে। 2200 ছিল, 100 তো নষ্ট হয়ে যায় মেনটেনেন্স কাজের জন্য, এই জন্য এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। তা টোটাল আসতেছে, এই খরচটা করার পর আমাদের টোটাল আসতেছে 87,675। এটা টোটাল কস্ট, টোটাল ওভারহেড। প্রতি ঘন্টায় খরচ কত জানতে চাইছে, প্রতি ঘন্টায় খরচ কত। টোটাল আওয়ার, ইফেক্টিভ মেশিন আওয়ার, ইফেক্টিভ মেশিন আওয়ার আসতেছে 2100 ঘন্টা। এটাকে যদি এটাতে ভাগ দেই, যেটা আসবে এটাই হলো রেট, মেশিন আওয়ার রেট। এই যে 87,675, 2100 ঘন্টা কাজ হয়, ভাগ করলে চলে আসবে আমাদের 41 টাকা 75 পয়সা রেট। তাহলে 41 টাকা 75 পয়সা। এই চ্যাপ্টারের মূল অঙ্কগুলি এইগুলোই।
রেট বের করতে হবে আমাকে। তা আপনারা যদি অঙ্কটা বুঝেন তাহলে ওকে লিখবেন, আর যদি না বুঝেন কোয়েশ্চেন করতে পারেন যে এই জায়গায় বুঝা যায় নাই। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে? কোয়েশ্চেন নাই? তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো লাগলে বন্ধুদের জানাবেন। বিশেষ করে থার্ড ইয়ার পরীক্ষার্থীদের হাতে তো সেরকম সময় নাই, প্রায় 2 মাসের মতো সময় আছে। এই সময়টা কাজে লাগানোর জন্য এখানে পড়ার কোনো বিকল্প নাই। আপনার আপনার নেট প্রবলেম হলে ভিডিও ডাউনলোড করে নেবেন বা লাইভ ক্লাস করবেন পেজে। এখন এডমিশন নিয়ে ভর্তি দেখে ভিডিও দেখে দেখে পড়েন, হ্যাঁ। নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।